জাতীয় পার্টি এবং জামাত শুরু থেকে হয়তো আছে, কিন্তু তারা মোটামুটি অনেকে রাগ করবেন অ্যাপেন্ডিক্স হিসাবে আছে। বাংলাদেশে আমলাতন্ত্রের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো কোনো জবাবদিহিতা নাই। পৃথিবীতে 1 কিলোমিটার রাস্তা বানাইতে 30 কোটি লাগে, আর এখানে 100 কোটি লাগে। কেন ট্যাক্স দেবো? আমলাদের পেট ভারী করার জন্য? চর্চা সংলাপে আজকের অতিথি ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। আমরা কথা বলবো তার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিজ্ঞতা, তার প্রশাসনিক অভিজ্ঞতা এবং চলমান আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। আপনাকে ধন্যবাদ এবং চর্চার বহুল প্রসার এবং সমৃদ্ধি কামনা করছি। আমরা কৃতজ্ঞ আপনার এই শুভকামনায়। প্রথমেই আমরা আলোচনাটা শুরু করি। সম্প্রতি আপনি নাহারিন খান স্মারক বক্তৃতায় রাষ্ট্র সংস্কারে কিছু কথা বলেছেন, যেটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। সত্যিকারভাবে রাষ্ট্র সংস্কার করতে হলে আমাদের কি করণীয়? আপনাকে ধন্যবাদ। আসলে রাষ্ট্রটা তো আমাদের সবার, এবং এই রাষ্ট্রটা করেও কিন্তু গত 55 বছরে অনেক দূরে গিয়েছে। আমরা $100 মাথাপিছু আয় এখন 2860, কিন্তু দক্ষিণ কোরিয়ার মতো $10,000 হতে পারতাম। আমার মনে হয় আমরা রাষ্ট্রকে যেভাবে দৃঢ়ভাবে সংস্কার করে ন্যায়নিষ্ঠভাবে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে চালানো উচিত বলে সেটা আমরা জাতিগতভাবে করতে পারি নাই। একটা যেমন উদাহরণ আপনি আগেও বলেছেন, আমি বলেছি যে নির্বাচন ব্যবস্থা, কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা হলো পৃথিবীর কোথাও নাই। এটা হলো একেবারে সম্পূর্ণভাবে আমলাতান্ত্রিক অব্যবস্থাপনা এবং বিরাজনীতিকরণের মোক্ষম অস্ত্র। আপনি হয়তো বলতে পারেন তার বিকল্প আমি মনে করি, যদি এই দেশে কিন্তু আমরা বিশ্বাস করি বা না করি 2 পার্টি বিশিষ্ট কিন্তু ব্যবস্থা চালু আছে, দ্বিদলীয় ব্যবস্থা। এর মধ্যে জাতীয় পার্টি এবং জামাত শুরু থেকে হয়তো আছে, কিন্তু তারা মোটামুটি অনেকে রাগ করবেন অ্যাপেন্ডিক্স হিসাবে আছে, এদিক ওদিক যাচ্ছে। তো সেইভাবে যদি এই 2 দলের নেতৃবৃন্দ বুকে হাত দিয়ে যদি কৃতসংকল্প হন যে আমরা পালাক্রমে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে যেমন হয়, স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে আমরা সরকারে যাব, বিরোধী দলে যাব, সরকার থেকে বিরোধী দলকে সমূহ সম্মান দেওয়া হবে, বিরোধী দল সেরকম রেসপন্সিবল হবে। তাহলে আমি ওই বক্তৃতায় বলেছি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমলাতান্ত্রিক দুর্নীতিপ্রবণ এবং বিরাজনীতিকরণ ব্যবস্থার পরিবর্তে 2014 সালে আমাদের দেশের সামনে যে সুযোগটা আসছিল, সুযোগটা করেছিলেন কিন্তু শেখ হাসিনা। খুব সমালোচিত হচ্ছেন, অনেক গণ্ডগোল হচ্ছে, অগ্নিসংস্থাস হচ্ছে, বাস পুড়িয়ে দিয়ে মানুষ মরে যাচ্ছে, দোকানপাট বন্ধ, কত রকমের যে আলাপ আলোচনা হচ্ছে, জাতিসংঘ থেকে OIC থেকে আসছে। কিন্তু তিনি ফর্মুলা দিলেন, বললেন 10 জনের ক্যাবিনেট হবে, 5 জন বিএনপির, 5 জন আওয়ামী লীগের, এবং বিএনপির কাছে অর্থ এবং স্বরাষ্ট্র এই 2টা পোর্টফোলিও থাকবে। খুব মনে হচ্ছিল যে বিএনপি এটা গ্রহণ করবে। একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমার মনে হয় তাদের কাছে কোনো পরামর্শ ছিল যে আরেকটা 1-11-এর মতো হবে, আপনারা এমনিতে খবর নেন। ওই সময় যদি নির্বাচনটা হতো, হয় বিএনপি পাওয়ারে যেত, অথবা সামান্য খুব সম্ভব পাওয়ারে যেত, এবং সেটা যদি আওয়ামী লীগ সত্যিকারভাবে গণতন্ত্র মানা হয়ে গ্রহণ করত, তাহলে কিন্তু এই দেশে আর বিরাজনীতিকরণ হতো না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন।
কিন্তু একই ধরনের প্রস্তাব তো 1995-96 সালে বিএনপির পক্ষ থেকে এবং এখানে কমনওয়েলথ প্রতিনিধি ছিলেন স্যার নিনিয়ান, তার পক্ষ থেকে এটা বলা হয়েছিল প্রধানমন্ত্রীকে রেখে সমান অংশীদারিত্বের ভিত্তিতে বিরোধী দলের মন্ত্রী নির্বাচনকালীন সরকার হবে। তখন কিন্তু বিরোধী দল মানে আওয়ামী লীগ তারা মানেনি, তারা কিন্তু বলছে না, তত্ত্বাবধায়ক সরকারই থাকতে হবে, এবং তারা আন্দোলন করে তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠাও করলো। এইটাই কিন্তু, এবং এটাও ঠিক যে যে ক্ষমতায় থাকেন তারা তত্ত্বাবধায়ক চান, আর অপোজিশনে গেলে তত্ত্বাবধায়ক না, ক্ষমতারা চান না, আর বিরোধীরা চান চান না। আমি আগেই বলেছি, দুইটি প্রধান রাজনৈতিক দলের সদিচ্ছা না হলে এই দেশে গণতন্ত্র এরকম খুঁড়ায় খুঁড়ায় চলবে। এবং এক ধরনের, তার চেয়ে বরঞ্চ আমি বলবো দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, ওইখানে যে সিউডো ডেমোক্রেসি আছে, মানে কম গণতন্ত্র বেশি বেশি প্রবৃদ্ধি, সেটা। কিন্তু এখানেও কিন্তু 15-16 বছরের যে অনেক দুর্নান্ত করা হয়, ডেফিনেটলি ট্যাগ টুক দেওয়া হয়, কিন্তু যদি স্বৈরশাসন হয়ে থাকে প্রবৃদ্ধি কিন্তু সাংঘাতিকভাবে তখন হয়েছে। কিন্তু 2018 সালে তো আওয়ামী লীগের অধীনে বিএনপি সহ সব দল নির্বাচনে আসলো, ফলাফল কি হলো তো আপনি আমি জানেন। আপনাকে বলি, দুই দলের দুই ধরনের কৌশল। আওয়ামী লীগের কৌশল ছিল যে আমরা অকেজো করে দেব, এমনভাবে সিস্টেমটাকে করব যে বিরোধী দল আসলেও কিছু করতে পারবে না। অথবা যদি আপনি আমলাদেরকে হাতে নিয়ে দিনের ভোট রাতে করেন, অথবা 24-এর মতো আমি দামি তুমি ভোট করেন, তাহলে তো এটা হলো না। আর বিএনপির হলো ব্যান করে দাও, ওদেরকে আসতে দিও না। তো এই রকম আমার সমস্ত জিনিসটা হলো, এই ধরনের ইচ্ছা যদি পরিবর্তন না হয় তাহলে সত্যিকারভাবে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি আমরা করতে পারবো না। তার চেয়ে বরঞ্চ ওই শক্তিশালী সিউডো ডেমোক্রেসি হোক, অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক। এখন আসে 2016 সালে আপনি একটি গুরু দায়িত্ব পালন করেছিলেন। সরকারি চাকরিজীবীদের জন্য যে বেতন কাঠামো করা হয়েছিল তার প্রধান ছিলেন, এবং ওই সময় অনেকেই অবাক হয়েছিলেন যে আপনারা যে সুপারিশ করেছিলেন সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ হয়েছিল, কোথাও কোথাও তার চেয়ে বেশি, এবং পরবর্তীকালে বেসরকারি খাতেও তো বেড়েছে। এই যে, এবং একটা লক্ষ্য ছিল আপনাদের সুপারিশে বলেছিলেন যে চাকরিজীবীরা যদি, সরকারি চাকরিজীবীরা যদি মানসম্পন্ন জীবন ধারণের মতো বেতন সুবিধা পান তাহলে তারা দুর্নীতি করবেন না বা দুর্নীতি কমে আসবে। কিন্তু আমাদের গত 10 বছরের অভিজ্ঞতা তো দুর্নীতি কমেনি। আপনাকে ধন্যবাদ। এটা খুব প্রণয়যোগ্য প্রশ্ন। যে কোনো সরকার পে কমিশন করলে খালি বেতন কদ্দূর বাড়লো কমলো এটা দেখে। আমি কেন এটা দ্বিগুণ করার জন্য সুপারিশ করলাম? বাংলাদেশে একজন শীর্ষ কর্মকর্তা 1 বছরে যে বেতন পান যুক্তরাষ্ট্রে 1 সপ্তাহে পায়। ভারতে আমার এখানে 1 মাসে যা পায় ভারতে 1 সপ্তাহে পেত তখন। কাজেই আমি মনে করলাম যে সরকারি কর্মচারীদের একটু কম্পেয়ারেবল করার জন্য। কিন্তু এর সঙ্গে অনেকগুলো ব্যাপার ছিল। কি ব্যাপার ছিল? তখন কিন্তু ওই পরিচালন ব্যয় মোট বাজেটের মাত্র 17-15% ছিল। জি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছিলেন যে ইনফ্লেশন হবে? আমি বললাম আপনি লিখে দিতে পারেন ইনফ্লেশন হবে না, এবং হয় নাই, কারণ পরিচালন ব্যয় অত্যন্ত কম ছিল, 15%। কিন্তু আমি বলেছিলাম যে ন্যায়পাল দেন। আমি বলেছিলাম যে একটা সার্ভিস কমিশন করে পুল করেন, একটা সিনিয়র সার্ভিস পুল করেন, যাতে একটা ক্যাডার সবাইকে ডমিনেট করতে না পারে, এবং সেইখানে যদি নিরপেক্ষ পরীক্ষার ভিত্তিতে পুল করে যদি ডেপুটি সেক্রেটারি লেভেলের সবাই যেতে পারত, এবং যদি জবাবদিহিতা, বাংলাদেশে আমলাতন্ত্রের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা হওয়ার কথা আরেকজন আমলার কাছে, কিন্তু এখানে চাটুকারিতা করা হয় রাজনীতিকের কাছে, এবং রাজনীতিকদের ধারণা সামনে এসে হুজুর হুজুর বললে এবং
ভালো ভালো কথা বললে এইটাই বুঝি লয়্যালটি। আমি মনে করি লয়্যালটি হলো সৎ হইতে হবে, দেশের কাজ করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতে হবে। এই তিনটা জিনিসকে আমার কাছে লয়্যালটি মনে হয়। কিন্তু রাজনীতিবিদরা দুর্ভাগ্যবশত তাদের সামনে কে এসে কি বললেন, কার জন্য কান্নাকারি করেন, এইটা একটা বড় ট্রেজেডি। এইগুলো যদি করা হতো, আমরা বলেছিলাম যে সরকারি কর্মকর্তাদের জন্য একটা ব্যাংক দেওয়া হোক, আমরা বলেছিলাম যে সরকারি কর্মকর্তাদের শুরু থেকেই একটা ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করা হোক, এবং কীভাবে করা হবে এগুলো লেখা আছে। ওইগুলো যদি করা হতো তাহলে আমার ধারণা যে আমাকে বলা হয় তুমি বেতন ডাবল করলে ঘুষ ডাবল হয়ে গেছে, এগুলো সম্ভবত হইতো না। যদি আনুষঙ্গিকগুলা করা হইতো, জবাবদিহিতা নিশ্চিত করা হইতো, তাহলে আমার মনে হয় এত খারাপ হতো না। আপনি তো দীর্ঘদিন প্রশাসনে ছিলেন, মানে মানে ধারাবাহিকভাবে না, কখনো বাইরে ছিলেন, কখনো ভিতরে ছিলেন, কিন্তু তখনকার প্রশাসন আর এখনকার প্রশাসনের মধ্যে অনেকেই বলে যে প্রশাসনের মান অনেক অনেক নেমে গেছে। এর কারণ কি? না, এখন ওই যে আপনাকে যদি সিস্টেমটা এরকম হয়, আমি একটা কথা বলি আপনাকে, যুক্তরাষ্ট্রে পার্টি বদল হয়, ব্যুরোক্রেসি বদল হয়। আমরা কিন্তু ওয়েস্টমিনিস্টার টাইপ, কিন্তু আমাদের এখানে অন্য দলের লোক প্রধানমন্ত্রী হন, তিনি মনে করেন তার অনুগতরা ব্যুরোক্রেসি করবে। এটা ট্রেজেডি। এই জন্য এটা কিন্তু আমি বলবো যে দিনে দিনে অবক্ষয় হচ্ছে। একটা ঘটনার কথা বলি। যখন প্রথম প্রেক্ষিত প্ল্যান করা হয় 11 থেকে 20, একটা 250 পৃষ্ঠার দলিল ছিল। আমাকে অনুরোধ করা হলো এটাকে আপনি মানুষ করেন। আমি অক্লান্ত পরিশ্রম করে এটাকে 96 পৃষ্ঠায় আনলাম। 2টা প্রধান সুপারিশ ছিল, ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় নিতে হবে, একাডেমিক ব্যাপারে নিতে হবে, এবং আমলাতন্ত্রকে পলিটিক্যাল পার্টির লেজুর ভিত্তি থেকে। এই 2টা জিনিস দেখায় যারা তখন পাওয়ারে ছিলেন, এরপর থেকে যে এই যে শেখ হাসিনা আমার উপর রুষ্ট হলেন, এই 2টা তো কেটে দিলেনই, ওই ডকুমেন্টার আমি মালিকানা পাই নাই। এই প্ল্যানিং কমিশনের মেম্বার উনি মালিকানাটা হাইজ্যাক করে নিয়ে গেছেন। আর এই 2টা জিনিস দেখায় বললেন যে ইনি তো আপনাদের শত্রু। তো ওইগুলো আপনাদের বললেন কাদের না রাজনীতিকদের বললেন যে আপনাদের? প্রধানমন্ত্রীকে বললেন। আচ্ছা, উনি এবং ওই তদানীন্তন প্ল্যানিং কমিশনের মেম্বার এবং মন্ত্রিপরিষদ সচিব, এরা সব গিয়া আমার বন্ধুবান্ধবও কেউ ছিলেন, বললেন যেখানে কী লেখছে যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে এবং আমলাদেরকে বিযুক্ত করে উপযুক্ত ডিসিপ্লিনে আনতে হবে। তো এই জন্য আমি মার খেয়ে গেলাম এবং আপনার আমলাতন্ত্র মার খেয়ে গেল। কিন্তু যতদিন পর্যন্ত রাজনীতিবিদরা দক্ষ না হবেন, আমলারা ছল ছাতুরি জানবে। একটা আমি সুপারিশ করেছি, আপনি খেয়াল করবেন। আমরা বলেছি পার্লামেন্ট সদস্যের কাজ হবে আইন প্রণয়ন করা, নীতি প্রণয়ন করা। উপজেলা পর্যায়ে অনেক কোনো নাক গলাবেন না, এটা কিন্তু সব দেশে হয়ে থাকে। এবং 147 ধারা আছে, কারা কারা লাভজনক পদে যেতে পারবেন না, ওইখানে পার্লামেন্ট সদস্যের নামটা দিয়ে দিলে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। কিন্তু করছে না এগুলো। মানে আপনাকে সুস্থ ধারার রাজনীতি আনতে গেলে এবং ডায়নামিক, আমি মনে করি কিন্তু এখনকার যারা সিনিয়র কর্মকর্তা বা ছাত্রদের মধ্যে যারা টপ 2%, তারা কিন্তু আমার চেয়ে অনেক বেশি দক্ষ, কোনো প্রশ্ন নাই। কিন্তু একজন উচ্চপদস্থ কর্মকর্তা 15টা জায়গায় চেয়ারম্যান মেম্বার, তো তার তো ওইখানে সমাজ দাপ্তরিক কাজেই বেশি সময় দিতে হয়। কেন মন্ত্রণালয়ের লোক কেন কর্পোরেশনের চেয়ারম্যান হবে? এগুলো কিন্তু খুব সিম্পল জিনিস। এগুলো করলেই কিন্তু আমলাতন্ত্র অনেক দক্ষ হইতো, সৎ হইতে বাধ্য হইতো। আরেকটা কথা আপনাকে বলেছিলাম যে বেতনের সঙ্গে বাৎসরিক বৃদ্ধিটাকে মূল্যস্ফীতির সঙ্গে সূচকিত করা দরকার। এটা করলে কিন্তু করাপশন কিছু কমতো বলে আমি মনে করি। কিন্তু এই জিনিসটা সরকার আমার মনে বুঝেই নেই ব্যাপারটা। আপনি এই মুহূর্তে রাজনীতির প্রশ্ন আসলেন, অর্থনীতির প্রধান সংকট কি বলে মনে করেন?
অর্থনীতির প্রধান সংকট, অন্যরা যা বলে তার চেয়ে আমি অন্য বলবো। প্রধান সংকট হলো যারা এই দেশের প্রবৃদ্ধিতে লাভবান হয়েছেন তাদের কাছ থেকে আমরা রাজস্ব আদায় করতে পারছি না। এখন যে রাজস্ব জিডিপি শতকরা 8 ভাগ, এটা যদি রাজস্ব জিডিপি শতকরা 15 ভাগ হতো তাহলে তো বিনিয়োগ করতে পারতাম, তাহলে তো কর্মসংস্থান হতো, তাহলে তো দারিদ্র্য কমে যেত। আমরা ওইটা করতে পারছি না বলে বিদেশ থেকে খায়া রেখে যে কোনো টার্মে টাকা নিচ্ছি, এক ধারতে বাড়তেছে দেশে এবং বিদেশে ঋণ। আমরা কিন্তু দেশটাকে বন্ধক দিয়ে দিচ্ছি। এটাই আমি মনে করি আমাদের দেশের অর্থনীতির সবচেয়ে বড় সংকট। রেভিনিউ আদায় করতে পারছি না, আদায় করে জানতেছি না। আমার 83 সনে অটোমেশন অফ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন প্রজেক্টটা আমি ডেপুটি সেক্রেটারি, আমার হাতে। এই এত বছরে ডক্টর ফৌজুল কবির খান উনি পিএইচডি করেছেন, এছাড়া এই প্রজেক্টের আন্ডারে কিচ্ছু হয় না। অটোমেশন করে দেন আপনি এই ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, দেখবেন সই করে ট্যাক্স বেড়ে যাবে। তো সব সরকারই তো এসে বলে যে এই প্রবৃদ্ধি ও রাজস্বর অনুপাতটা বাড়ানো উচিত, কাছাকাছি আসা উচিত, কিন্তু কোনো সরকারের সময় আমরা হচ্ছে না। এটা কার জন্যে? করদাতার জন্যে না আমলাদের জন্য? আমি তাদের দোষ দিই না, আমলাদের জন্য। এই যে এখনকার যে ইনকাম ট্যাক্স লটা, এটা কিন্তু বোর্ড অফ রেভিনিউর আমলারা তৈরি করেছেন। ভারতবর্ষে ইনকাম ট্যাক্স লটা সমাজের বিশিষ্টজনেরা 1949 সালে তৈরি করেছেন। যেও বা ডক্টর সালাউদ্দিন চেষ্টা করছিল নীতি এবং ইমপ্লিমেন্টেশনটাকে আলাদা করার, একটা খুব খারাপ আন্দোলন করে সরকার প্রশ্রয় দিয়ে ওটা বাদ দিয়ে দিল। আমি মনে করি যদি আমরা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে স্বয়ংক্রিয় করি, যদি একটা প্রপার ইনকাম ট্যাক্স ল করি, এবং যদি আমি কেন ট্যাক্স দিতে হবে এটা যদি ব্যাখ্যা দেই। আমার অনেক লোকে বলে যে হ্যাঁ আপনি বলছেন ট্যাক্স দেবো, আমরা ট্যাক্স দিলাম। পৃথিবীতে 1 কিলোমিটার রাস্তা বানাইতে 30 কোটি লাগে, আর এখানে 100 কোটি লাগে, কেন ট্যাক্স দেবো? আমলাদের পেট ভারী করার জন্য দেব? তো সব ব্যাপারে তো সংস্কার কর। শুধু আমলা না, তার সাথে আমলাদের যারা চালান, রাজনীতিকরাও, যারা সরকার চালান, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই যে ট্যাক্স রেভিনিউ, অভিনেতা, অভিনেত্রী, ডাক্তার, কয়েকজন ডাক্তার আছে আপনি মনে হবে যে পাবলিক মিটিং, কিন্তু তারা হয়তো ট্যাক্স দেন বছরে 5 লাখ টাকা। যে ব্যারিস্টারের দৈনিক আয় 10 লাখ টাকা, তিনি হয়তো বছরে 5 লাখ টাকা ট্যাক্স দেন। তো এখানে পুষতে হবে এবং জবরদস্তি না, বোঝাতে হবে, বলতে হবে যে 2.5 কোটি মানুষের কাছে $5,000 মাথাপিছু আয় আছে, তাদেরকে চিহ্নিত করে তাদের কাছে কি ভয় দেখায় কোনো লাভ নাই, কিন্তু তাদের কাছে বোঝাতে হবে আপনি টাকা দিলে এইভাবে অর্থনীতিটা বড় হবে, আপনিও লাভবান হবেন। আমি মনে করি এটা আসল সমস্যা। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং 5 বছর না 4 বছর? 3 বছর। 3 বছর আপনি ইচ্ছা করে 3 বছর, 5 বছরের জায়গায়। আচ্ছা, সফলতার সঙ্গে এই দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগ আমলে আপনার নিয়োগ হয়েছিল, বিএনপিরও কিছুটা সময় আপনি পেয়েছিলেন, প্রায় 2 মাস। কোনো সমস্যা হয়নি। তখন বাংলাদেশ ব্যাংকে এসে আপনি কি সমস্যা দেখেছিলেন এবং সেটা কিভাবে সামাল দিয়েছেন, কিভাবে সমস্যার সমাধান করেছিলেন? আর আজকে যে ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খল অবস্থা, এটি থেকে উত্তরণের পথ কী বলে মনে করেন? জনাব সোহরাওয়ার্দী হোসেন, আপনাকে বলতে চাই, মানুষ তো মরণশীল, মানুষ লোভে পড়ে। যে লোকটির অর্থনৈতিক স্বাধীনতা থাকবে এবং যে লোকটির গৃহলক্ষ্মী, তার সহধর্মিণী লোভ লালসার ঊর্ধ্বে থাকবেন, তার কিন্তু সৎ সাহসী হওয়ার সম্ভাবনা থাকে। আমার ক্ষেত্রে এটা সোনায় সোহাগা। আমি জাতিসংঘে চাকরি করার ফলে অনেক টাকা আমার আছে, এই জন্য আমাকে কোথাও থেকে টাকা নিতে হয় নাই, কারো মুখাপেক্ষি হইতে হয় নাই। এবং আমার যে সহধর্মিণী, তিনি অত্যন্ত সচ্ছল ঘরের লোক, একটা পয়সার লোভ কোনোদিন করেন নাই। আমাকে বলছেন তুমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে, যাও, কিন্তু বেতন নিতে পারবে না, স্ট্রেস করবে। আপনি বেতন নেননি? ওইখানে তো আমি ওই যে বেতনটা নিয়ে ওই দরিদ্র কর্মকর্তা কর্মচারীদের ছেলে মেয়েদের জন্য বৃত্তির একটা ফান্ড করে ফেলেছি, এবং বোর্ড থেকে 5 কোটি টাকা নিয়ে একটা বড় ফান্ড, এটা আবর্তিক ফান্ড, ওইটার থেকে দেওয়া হয়। এইখানেও
তাই আমি কোনো, উনি বলছেন যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নামটা কিন্তু উনি দিয়েছেন, ঠিক আছে এখানে যাও তুমি, কিন্তু এখান থেকে আমাদের কোনো আর্থিক চাই না, ইউনিভার্সিটিটাকে ভালো মতো গড়ে তুলো, আদর্শ হিসাবে গড়ে তুলো, যাতে সবাই মনে করে যে না এরকম একটা। তো এইটা আমার খুব বড় সুবিধা ছিল, সব মানুষের এরকম হয়তো থাকে না। হ্যাঁ, এটা ধরেন তিনি ওই লাইব্রেরি ব্যাপারে অভিজ্ঞ, বস্টন ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে 3 বছর চাকরি করেছেন, আসার পরে কতজনে বলছে যে ইস্ট ওয়েস্টের লাইব্রেরিতে ওনাকে চাকরি দিয়ে দেন, কিন্তু আমরা অন্যান্য ইউনিভার্সিটির মতো এই সমস্ত ভুল করি নাই। বাংলাদেশ ব্যাংক আমরা দেখলাম খেলাপিটা মাথা ছাড়া দিয়ে উঠছে, এবং একজন খেলাপিগ্রস্ত লোক, আমার পূর্বসূরি যিনি ছিলেন, এই ব্যাপারে তর্কাতর্কি হইতে হইতে লুৎফর রহমান সরকার, হ্যাঁ লুৎফর রহমান সরকার ওনার গায়ে হাত দিয়ে ওনাকে প্রহার করার উপক্রম সমস্ত পত্রিকায় উঠেছিল, অবশ্য উনি পরে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তার খুব কপাল ভালো, আমাকে করে নেয়, একটা লাথি অবশ্যই দিতাম, সেই জন্য বোধহয় করে নেয়, আমাকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেয়া সুপারিশ করাইছিল তার খেলাপিটা যেন আমি কাটা দিই। তাহলে খেলাপি ডিক্লেয়ার হয়েছে আইনসঙ্গতভাবে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট পর্যন্ত গেছেন, আমরা জিতেছি, তারপরে কেমনে তাকে কাটবো? কিন্তু তার ব্যবসা বাণিজ্যের, তার প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হবে না। 57 জন লোক, এখনও 2-3 জন মন্ত্রী আছে, তাদের ব্যবসা বাণিজ্যে কোনো ক্ষতি হয় না, কিন্তু খেলাপি থেকে গেছে। এখন আমার 3 বছরে 5,000 কোটি টাকার খেলাপি 4,000 কোটিতে নামাতে সম্ভব ছিল, 20% কমিয়েছিলাম, এই প্রথম খেলাপি ঋণ কমানো হয়। মানে যা ছিল তার থেকে একটা কমিয়ে নিয়ে এসেছিলাম, আর আমরা কারণ তো দেখে প্রচণ্ড সবসময় ড্রাইভ দিয়েছিলাম। এবং আমি বলবো, আমি মরহুম বজলুর রহমান সংবাদের এডিটর সাহস দিয়েছেন, সংবাদে আমার কথা উঠেছে, অন্য সব পত্রিকা আমার বিরুদ্ধে ছিল, আমি আর কিবরিয়া সাহেব খেলাপিদের সংবাদে আপনার সাক্ষাৎকার নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ওই একটা সংসদীয় কমিটি থাকে অর্থ মন্ত্রণালয়ের সভ্যতা, 6 জন আওয়ামী লীগ, 5 জন বিএনপি, আমরা নামটা বলতে চাই না, চোরা অমুক রহমান বলে ওনার নারায়ণগঞ্জের অন্যান্য ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ করে দিলাম। তিনি আকাশ পাতাল করলেন, সব জায়গায় হারলেন, কিন্তু ওই সংসদীয় কমিটি আমাদেরকে, কিবরিয়া সাহেবকে আমাকে নির্দেশ দিলেন যে আপনারা ওর ঋণ বন্ধ করবেন না। আমরা ঋণ বন্ধ করেই রেখেছি, এত সাহস আমাদের ছিল। বললাম তো ন্যায়নিষ্ঠ। সেই তখন আপনার অর্থমন্ত্রী, তৎকালীন যে অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব তার সহযোগিতা সমর্থন পেয়েছিলেন। এবং আমরা উইদিন দ্য ওয়াল অনেক ঝগড়া করেছি। শুধু আমাদের কাজ ছিল কী করে বাংলাদেশের গরিব মানুষ তাদের উপকার হয়। উনি আমাকে প্রায়ই বলতেন যে আপনি কোন সময় অর্থমন্ত্রী হইতেছেন। আমি কইছি আপনি এই পাগলামিত গেলা খাবেন, এই আমাদের কনভারসেশন ছিল। উনি যতদিন নন পলিটিক্যাল ছিলেন খুব সাহসী ছিলেন, কিন্তু আওয়ামী লীগের টিকিটে এমপি হয়ে মন্ত্রী হওয়ার পরে ওনাকে বেশ কিছু ব্যাপারে হয়তো, বাট তবু আমি বলবো যে তাজউদ্দিন সাহেব আর কিবরিয়া সাহেব এদের মতো, সাইফুর রহমান খুব ভালো ছিলেন, কিন্তু অ্যাকাউন্টিংয়ে ভালো ছিলেন, কিন্তু অর্থমন্ত্রী হইতে গেলে একটা রাজনৈতিক দর্শন লাগে, একটা বৃহৎ কলিজা লাগে, এটা খুব দরকার। তো বাংলাদেশ ব্যাংকে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করার সময় 4টা ইনক্রিমেন্ট পেয়েছিলাম, কারণ 4টা ফার্স্টের জন্য। বাংলাদেশ ব্যাংকে যারা ঢুকবে খুব ভালো পরীক্ষা হয়, কম্পিটিটিভ পরীক্ষাটা, 4টা ফার্স্ট ডিভিশন থাকে, 4টা ইনক্রিমেন্ট হবে, 3 বছরের মধ্যে বিদেশ যাবে, মনিটারি পলিসিতে পড়াশোনা করবে, এবং প্রমোশনে অগ্রাধিকার পাবে যারা ডাইরেক্ট রিক্রুট। বাংলাদেশ ব্যাংকে এই সমস্ত সংস্কারের ফলে, এবং ব্যাংকের যারা মালিক তারা ব্যাংক থেকে লোন নিতে পারবে না, যে বিধিনিষেধটা কোম্পানি একটা আছে ওইটা ইমপ্লিমেন্ট করলাম। অনেকে ভাবছে যে কালকে আমার চাকরি শেষ, কিন্তু ওই যে বললাম, ইমানদার থাকলে, স্বচ্ছ থাকলে, গৃহলক্ষ্মী থাকলে, এবং আর্থিক সচ্ছলতা থাকলে এগুলো। এবং আমি আপনাকে বলি, 2-1বার আগেও বলেছি, আমি আল্লাহ ছাড়া কাউকে কুর্নিশ করি না, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, এগুলো আমার খুব বড় শক্তি।
এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এখন আসি আপনার ইস্টার্ন বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে। আপনার পেশা জীবন শুরু হয়েছিল, আপনি একটু আগে বললেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেখান থেকে আপনি প্রশাসনে গেলেন, এবং সেই অবসর নেয়ার পরে আপনার এই ইস্টার্ন বিশ্ববিদ্যালয় করার মানে পিছনে কি তাগিদ কাজ করেছে, এবং সেই বিশ্ববিদ্যালয়ের সেই মানে দোতলা একটি ছোট্ট ভবন থেকে আজকে আপনি বিশাল ক্যাম্পাস এবং হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর তৈরি করেন, এই স্বপ্নটা কিভাবে আপনাকে প্রণোদিত করলো? আপনাকে বিশেষ ধন্যবাদ। এটা আমি 98-2001 গভর্নর, এটা একটা ব্যতিক্রম। এছাড়া এই ইউনিভার্সিটি এটার জন্যে মনে প্রাণে সব দিয়েছে। কেন করলাম? আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, টানাটানি ছিল না, কিন্তু আমি যে কৃষক পরিবারের সন্তান এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। বাবা হাল বান্ধায় সরপঞ্চ ছিলেন, আমাকে হাল বাইতে দেওয়া হয় নাই, কিন্তু আমার দাদা পর্যন্ত হাল বাইছেন। সেই জন্য আমি দেখেছি দারিদ্র যে কত কঠিন, অশিক্ষা যে মানুষকে কত মানে তলায় রেখে দেয়। এই জন্য আমি সব সময় শিক্ষকতা ছেড়ে সিভিল সার্ভিসে যাওয়াটা পারিবারিক চাপে, একদম পারিবারিক চাপ, কিন্তু কোনো খ্যাত নাই। যখন যেখানে কাজ করেছি সুযোগ পেলেই শিক্ষকতা করেছি। কাজেই 96 সালে যখন ছেলে স্ট্যামফোর্ড থেকে MBA করে ফেললো, মেয়ে LSE থেকে MSc ইকোনমিক্স করে ফেললো, আমার স্ত্রী আর আমি বললাম যে আমরা কেন বাইরে পড়ে থাকছি। $10,000 মাসিক বেতন ছিল UNDP-তে, এবং এটা ছেড়ে আপনি তো আবাসিক প্রতিনিধি ছিলেন। আবাসিক প্রতিনিধি ছিলাম। রিটায়ারমেন্ট হওয়ার 7 বছর আগে চলে আসি। এসে আমার কাছে মনে হয়েছে, অনেকে বলছে কনসালটেন্সি করো, তো এই জিনিসটাকে আমি মনে প্রাণে, ঘৃণা শব্দটা ব্যবহার করব, অনুমোদন করে পছন্দ করেন, জীবনে করি নাই। দেখলাম যে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান করা যায় এবং সমাজের নিম্ন অর্থনৈতিক অবস্থার লোকজনদেরকে যদি একটা সুবিধা দেওয়া যায়, সেই জন্য সবাই হাসাহাসি করেছে। এমনও বলা হয়েছে যে সাইনো বাংলার ফেইল্ড গার্মেন্টসে স্ট্রেস করেছে, ফেইল্ড স্ট্রেসটি হবে, এইরকম কটাক্ষ করেছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করি নাই। এইটাকে প্রথম দিকে 20 জন ছাত্র, সব জানাশোনা গার্জেন, ভাই আপনার মেয়েকে এখানে দিলাম, ভাই আমার মেয়েকে এখানে দিলাম, চাচা আপনার ভাতিজাকে এখানে, এইভাবে কিন্তু ছাত্র। আমার মনে আছে ডক্টর মিতা হক, ওনার স্বামীও খুব বড় ডাক্তার, ওনার মেয়ে একটা বড় ইউনিভার্সিটিতেও পাশ করেছে, আমরা তখন ছোট, কিন্তু উনি এখানে ভর্তি করতে চান। বললাম কেন? বলে যে এটা বাংলাদেশ, এখানে যে আপনি আছেন, এখানে যে ইমানদারি আছে, এই জন্য। এইভাবে কিন্তু মূলধনটা শুরু থেকেই গড়ে উঠেছে। কিন্তু সবচেয়ে বড় সুবিধা বোধ করা গেছে যোগ্য শিক্ষক। আপনি বিশ্বাস করবেন না, আমি 10 জন বড় মাপের শিক্ষকের বাড়িতে গিয়েছি, কোনো দরখাস্ত করতে হয়নি, বলছে আপনারা স্ট্রেসে আসেন। তার মধ্যে 5 জন রেসপন্ড করেছেন, আসছেন। এই যে একটা খুব ক্রেডিবল শিক্ষক সমাজ করে ফেলতে পারলাম, এবং সমস্ত নিয়মকানুন স্বচ্ছ, কেনাকাটা, ছাত্র ভর্তি, আমাদের এডমিশন টেস্ট, যেদিন পরীক্ষা হয় সেদিনের রেজাল্ট বের হতে হবে, যাতে কেউ কোনোভাবে সামাজিকভাবে এটা। এবং ইদানিং একটা ঘটনা ছাড়া প্রেসিডেন্ট হাউস থেকে একটা ইন্টারফারেন্স, একটা ছাত্রকে আমরা ডিসকোয়ালিফাই করছিলাম, পরীক্ষা না, ওই পড়াশোনায়। এছাড়া কোনো দিন এমনও ঘটনা ঘটেছে, যুবলীগের সভাপতি শেখ হাসিনার পরিবারের সদস্য ফোন করেছে অমুককে ভর্তি করতে হবে। আমি বলছি না, উনি তো ইংরেজিতে 5 পাইছেন, অঙ্কে 2%, উনি তো বলে না, আমি বলছি ভর্তি করতে হবে। বলছি আমাদের এখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কোনো কোটা নাই। বলেন কি? আমি বলছি আপনি ভর্তি করবেন না ভাইস প্রিন্সিপাল সাহেব, ওর পাশের লোক বলছে ভাইস চ্যান্সেলর না, ভাইস চ্যান্সেলর। আরে হইল একই কথা। তাহলে দেখেন, একে তো ভর্তি আমি করবো না, কিন্তু আপনাকে একটা কথা বলি, আমরা যখন লেখাপড়া করি তখন শেখ মনি যুবলীগ করেছিল, আমি ছাত্র ইউনিয়ন করতাম, তার সঙ্গে কিন্তু সম্মানের সম্পর্ক ছিল।
তিনি কোনোদিন এইরকম কথা আমাকে বলেন নাই, কাউকে বলে বুঝছি, এখন শেখ মুনির কথা বলেন, 2 বছর পরে তারেক জিয়া যখন আসবে তখন তার কদমবুসি করবেন। এই সংস্কৃতি থেকে কিন্তু এটাকে রক্ষা করেছি ইউনিভার্সিটিটাকে। পরবর্তীকালে বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ হয়েছি, কিন্তু সাকাম করি নাই। এইবার বললাম একটা কম্প্রোমাইজ করতে হয়েছে একটা ব্যাপার, এটা মাইনর, আমি উপযুক্ত জায়গায় গিয়ে বলবো যে করতে দিয়েন না, একটা প্রতিষ্ঠান থাকা দরকার। কিন্তু এখানে ছাত্ররা 35% ছাত্রছাত্রী গ্রাম থেকে আসে। সমাবর্তনের সময় মা বাবাকে দাওয়াত দেই, বোঝা যায় যে প্রথমবারের মতো পায়জামা পরেছে। এবং আনুষ্ঠানিকতা শেষে আমি ওদের কাছে চলে যাই, তাদের সঙ্গে কথা বলি, তারা যে কি খুশি, বলে যে স্যার কী যে চাপে রাখছেন ছাত্রছাত্রীকে, আপনার ছেলে মেয়ে। আমি তো তাদেরকে আমার ছেলে মেয়ে বলি, গার্জিয়ানরা সেটা জানে, তারা খুব খুশি। তো এই জন্য দেখেন 6200 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। আমি ভর্তি করতে চাইছিলাম 1500, শেষ পর্যন্ত 2200 করতে পারতে। এত চমৎকার রেজাল্ট। ল 1 সিটের জন্য 15 জনে অ্যাপ্লাই করে, ফার্মেসি 1 সিটের জন্য 12 জন অ্যাপ্লাই করে। কিন্তু যেহেতু আমরা একদম স্বচ্ছভাবে সততার সঙ্গে ভর্তি করি, কেউ কোনো আপত্তি করে না। কাজেই এপ্রিল মাসে ডেইলি স্টারে একটা চমৎকার আমার ইউনিভার্সিটির উপর আমরা কী করি, আমরা আমাদের রেভিনিউ শতকরা 14% বৃত্তি হিসাবে দিই। প্রতি 5 জন ছাত্রে 1 জন বৃত্তি পায়। আমরা একটা মেডিকেল সেন্টার করেছি, অনেকগুলো ল্যাব করেছি, সাইকোলজিক্যাল সেন্টার করেছি, অ্যাম্বুলেন্স করেছি, হসপিটালের সঙ্গে যোগাযোগ করেছি যাতে আমার ছেলে মেয়েদের কোনো রকমের অসুবিধা না হয়। এবং যেহেতু আমরা স্বচ্ছ, যেহেতু আমরা নিউট্রাল, এই যে এত বড় বড় আন্দোলন হয়েছে, আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের কথা শুনে, কোনো আন্দোলন কিন্তু করে নাই, আমরা কিন্তু কোনো ঝামেলায় পড়ি নাই। এইখানে আমাদের শক্তি হলো সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইন মেনে চলা এবং কোনো রকমের কারচুপি না করা। না, এটি তো আপনি সুনামের সঙ্গেই এবং গৌরবের সঙ্গেই এবং চমৎকার শিক্ষক মণ্ডলী। 30 বছর হলো আজকে। 30 বছর আপনি পার করে এসেছেন। এর মধ্যে কোনো অতৃপ্তি আছে? তৃপ্তি পাওয়ার মতো তো অনেক কিছুই আছে, আপনি বললেন সাফল্যের। অতৃপ্তি জায়গাটায় যাচ্ছি, ওই আমার খুব দুঃখ লাগে। আমি হাইকোর্টকে তো বলতে পারি না, তারা লতে 75টা সিট দিয়ে রাখছে, বছরে 150টা। আমি অ্যাপ্লিকেশন পাই 3000 4000, তো 150 জনকে ভর্তি করি, বাকিরা তো আমার সমতুল্য ইউনিভার্সিটিতে যায় না। এটা একটা অতৃপ্তি আছে, সিট বাড়াইতে পারি না। এটা তো ইউজিসি করে না, এটা হাইকোর্ট করে দিয়েছে। হাইকোর্ট মানে আইনেরটা? জি। আর ফার্মেসিটা আমি বলবো ফার্মেসি কাউন্সিল অত্যন্ত অন্যায়ভাবে, আমার সিটও 100, এবিসিটি ইউনিভার্সিটিরও 100, আমার কত সুযোগ সুবিধা। তবে আমার টিউশন 6500, অন্য যে কোনো বড় প্রাইভেট ইউনিভার্সিটির 9000 পার ক্রেডিট। কিন্তু এখন আর উপহাস করে না যে গরিবের বিশ্ববিদ্যালয়, কারণ আমি তো মাথা চারা দিয়ে উঠেছি। তো একটা অপূর্ণতা ছিল, জায়গা হচ্ছে না। এই জন্য আপনাকে বলতে পারি, আপনার নতুন ক্যাম্পাস ছাত্র বেতনের থেকে সেভ করে 690 কোটি টাকা দিয়ে 40 বিঘা জমি এখান থেকে 4 কিলোমিটার দূরে কিনতেছি। কারো কাছে 1 পয়সা কিন্তু নেই নাই। 690 কোটি টাকা ছাত্র বেতন থেকে জমাইয়া। এবং 2000 সনে আমাদের একটা বোর্ডের রেজলিউশন আছে, এনি অপারেটিং সারপ্লাস শ্যাল বি রিইনভেস্টেড ফর দি ডেভেলপমেন্ট অফ দি ইউনিভার্সিটি। তো এইভাবে আমরা অগ্রসর হচ্ছি। চমৎকার একটা শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীরা হাতটা উঠাইলে ফনা তুললে ফনা নামায়, এই একটা স্যাটিসফ্যাকশন আছে। কারণ তারা জানে যে আমার তো চাওয়া পাওয়ার কিছু নাই, আমি তো তাদের এক্সপেন্সে কিছু নেই না। আপনি ওই বড় ক্যাম্পাসটা একটা বড় মাঠ হবে, একটা পরীক্ষার হল হবে, একটা সুইমিং পুল হবে, জিমন্যাসিয়াম হবে, বড় বড় ক্লাস হবে, বড় বড় ল্যাব হবে, এটাই শুধু। আপনি যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছেন এবং দেখে চলেছেন, বা যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, আপনার মানে আপনি যে মানের শিক্ষক চেয়েছেন পাচ্ছেন? আমি বলবো বেশিরভাগ।
আমি নিজে পড়াই আমার কাছ থেকে। এবং আমি তো ওই যে গত 1 বছর যাবৎ IBO-তেও পড়াইতে পারি না, এখানেও পারি না, ওই যে 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে পারি না। কিন্তু আমি যেগুলো কোর্স পড়াইতাম, একটা কোর্স অন্তত আমাকে দিয়ে পড়ায়। শিক্ষকরা জানেন, অনেক শিক্ষকরা আসেন সেইখানে। এবং আমি তো ইন্সপেক্টর, আমি টয়লেট দেখি, আমার ছেলেমেয়েরা যাতে ভালো টয়লেট যাইতে পারে, আমি শিক্ষকরা সময় মতো আসতেন কিনা। বেশিরভাগ কিন্তু আইন মান্যকারী এবং ওই দক্ষতা দিয়ে তারা কিন্তু আনুগত্য প্রকাশ করে চাটুকারিতে দিয়ে না। আপনার বিদেশে ধরুন শিক্ষকতা করেছেন বা করছেন, এরকম শিক্ষকদের বাংলাদেশের নাগরিক আমরা যেটা করি আকৃষ্ট করতে পেরেছেন? আমরা বাংলাদেশের অথবা উন্নয়নশীল দেশের শ্রেষ্ঠ শিক্ষক আনতে চাই। চতুর্থ তৃতীয় মানের সাদা চামড়ার প্রতি আমার কোনো মোহ নাই। আমরা এই ব্যাপারে একটু দুর্বল আছি। আমাদের এখানে বিদেশি শিক্ষক কিছু কম আছে, কারণ আমি এখানকার শ্রেষ্ঠকে নিতে চাই। বিদেশি না, বিদেশি বলছে আমি বিদেশে আছেন এরকম বাংলাদেশিদের নিয়ে আসা, যারা ধরেন বস্টন ইউনিভার্সিটি বা অস্ট্রেলিয়ান একেবারে ইউনিভার্সিটি, উদাত্ত হবার তারা ওই মাঝে মাঝে 1 সেমিস্টারের জন্য আসেন, কিন্তু লং টার্ম কাউকে এখনও পাই। তারা মোস্ট ওয়েলকাম। বিদেশি কিছু ছাত্র আমরা ভুটান থেকে পেয়েছি। চেষ্টা করছি, ওই বিদেশের স্টুডেন্ট হলে কম্পিটিশন হয়। এখন ওই যে ল্যাঙ্গুয়েজ সেন্টার করেছি, সরকারও বলেছেন যে 3rd ল্যাঙ্গুয়েজ করা। আমরা জাপানিজ দিয়ে শুরু করেছি, কোরিয়ান করব, অ্যারাবিক করব, চাইনিজরা কেন জানি পিছু টান দিয়েছে। এতে আমার কিন্তু বলতে কোনো দ্বিধা নেই। আমার ইউনিভার্সিটি, আমার গ্র্যাজুয়েটরা বিদ্বান যেমন হবে, চাকরিযোগ্য হতে হবে, না হলে আমার পড়ালেখা সম্পূর্ণ হলো না। এই জন্য একটা 3rd ল্যাঙ্গুয়েজ পড়ানোর ব্যবস্থা করি। আমাদের শিক্ষার সাথে তো কর্মের, আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে শিক্ষার সাথে কর্মের যে একটা দূরত্ব, অর্থাৎ আমাদের শিক্ষা এই প্রতিষ্ঠানগুলো যে ধরনের দক্ষ কর্মী চায়, শিক্ষা সেই ধরনের দক্ষ কর্মী তৈরি করতে পারে না। এটার ক্ষেত্রে সমন্বয়টা কীভাবে সম্ভব? আপনি খুব ভালো জায়গায় হাত দিয়েছেন। আমি সবসময় বলি দ্যার ইজ এ মিসম্যাচ বিটুইন দ্য ডিমান্ড অ্যান্ড দ্য সাপ্লাই। যেটা হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডের যে চাহিদা আর আমরা যা তৈরি করছি, তার মধ্যে বিস্তর ফারাক আছে। তা আমি বলে আসছি যে কারিকুলাম তৈরি করার সময় খুব বাধ্যতামূলকভাবে যোগাযোগ থাকতে হবে। আমি বলে আসছি যে একটা ম্যান পাওয়ার সার্ভে, এটা পুরানো ধাঁচের, তবু বলি ম্যান পাওয়ার সার্ভে করতে হবে। আমি যদি 3500 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হই, তাহলে কি আমার মানব সম্পদ লাগবে, আর এবং কী আছে, কী চাহিদা, সেইভাবে আমাকে ঢেলে সাজাতে হবে। এবং যুক্তরাষ্ট্রের আদলে আমাকে দুটো জিনিস করতে হবে। কপ এডুকেশন, 2 সেমিস্টার পড়বে ইউনিভার্সিটিতে, 1 সেমিস্টার যাবে কর্পোরেটে, গিয়ে দেখবে তার বিদ্যাটা ঝাড়াই করবে, আর ওখানে কী হয় তারপরে ফিরে আসবে। এবং শীতকালে 1 সেমিস্টার 9 ক্রেডিটের জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে গ্রামে যাবে, কিষাণের বাড়িতে থাকবে, তারা গার্জিয়ান হবে। কীভাবে মানুষ অক্লান্ত পরিশ্রম করে আমাদের খাওয়াচ্ছে সেটা দেখবে। ওইখানে সম্পদ ম্যাপিং করবে, জনসংখ্যার নিবন্ধন করবে, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো সব করবে। তাহলেই আমার গ্র্যাজুয়েটটা কিন্তু দেশ উপযোগী নেতা হবে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। স্বাধীনতার পর একটা ঝঞ্ঝাক্ষুব্ধ সময়ে আপনি তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। কোনো স্মরণীয় ঘটনা তার সঙ্গে কাজ করার ক্ষেত্রে? এবং আপনি 14ই আগস্ট পর্যন্ত কাজ করেছেন। 12ই আগস্ট পর্যন্ত। সবচেয়ে বড় কথা হলো আমি তাকে যেমনটি দেখেছি, কোনো অবিসংবাদিত নেতা, কোনো প্রধানমন্ত্রী এইরকম জনতার কাতারে নেমে দুঃখী মানুষের জন্য চিন্তা ভাবনা করবেন, কর্মকাণ্ড নেবেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। স্মরণীয় ঘটনা আগেও 2-1 বার বলেছি। আমি সেপ্টেম্বর 73 সালে সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং তাজউদ্দিন সাহেব আমাকে নিয়ে পিং পং করছেন কে রাখবেন। এই অবস্থায় আমার বদলি হয়
উপসচিব, নথি, প্রধানমন্ত্রীর কার্যালয়। যেদিন জয়েন করলাম সেদিনই সচিব রফিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন, তুমি তো বড় ভাগ্যবান হয়ে, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, জেল খাটছি, কত কাজ করছি বঙ্গবন্ধুর সঙ্গে, এখন সচিব, আমাকে কোনোদিন ডাকে না। আমার উপর হুকুম হয়েছে তুমি যেদিন জয়েন করবা ওই দিনই 3টার সময় তার সঙ্গে দেখা করবা। গেলাম, 2 ঘন্টা থাকলাম, অনেক রগড় করলেন। ছাত্র ইউনিয়নের পোলা ছাত্রলীগেরা সুপারিশ করে, এটা কীরকম ব্যাপার হলো? আমলা, আমার জামালপুরের লোকেরা বলে যে এইরকম আমরা যদি দেশ থাকতো তাহলে আপনি স্বর্গ বানায় ফেলতে পারতেন, সিক্রেটটা কি? আমি সততার সঙ্গে কাজ করি, স্বচ্ছতার সঙ্গে কাজ করি, আপনার মতো মুরব্বিয়ানদের দোয়া আছে। আমাকে প্রথম দিন থেকে তুই বলেছেন। সব ব্রিফিং টিপিংয়ের পরে বলছেন, দেখে ফরাস, আমি কিন্তু গরিব মানুষের, গরিব দেশের প্রধানমন্ত্রী। অনেক বড় বড় লোকেরা আসবে, তুই তাদের পাত্তা না দিলেও তারা তাদের কাজ করায় নেবে। কিন্তু বাবা, যদি দেখিস যে একটা ছেঁড়া কাপড়ের লোক একটা জুতা পায়ে আছে কি না আছে যদি আসে, আমি যদি অফিসে না থাকি, তার কাজটা কিন্তু বাবা করে দেবে, আমার হয়ে করে দেবে, পরে আমাকে জানিয়ে দেবে। তাদেরকে বাবা বিভোগ করবে না। আমার কাছে মনে হয় এর চেয়ে বড় মহানুভবতা, এর চেয়ে বড় দিলের মানুষ আর হতে পারে না। বঙ্গবন্ধুর সাথে শেষ দেখা কবে? বঙ্গবন্ধুর সঙ্গে শেষ দেখা 14ই আগস্ট। আমি যদিও 12ই আগস্ট সৈয়দ রেজাউল হায়াতের কাছে চার্জ দিলাম, আমরা বাইরে পড়তে যাব, মনিরুল ইসলাম সাহেব আর আমি। বঙ্গবন্ধু খুব কিন্তু রগড় করেছেন, বলছে যে আমেরিকা যাবে পড়তে, আবার নাকি ইংরেজির পরীক্ষা দিতে হয়েছে, কী পড়বে ওখানে? আমি তো টঙ্গিপাড়া চলে যাবে, তুই যাবে, আনিস যাবে, আমরা সব ওইখানে গিয়ে ওইখানে পিএইচডি করবি, এরকম বলতেন সবসময়। যে অনুমতি দিচ্ছেন আমাদের কর্নেল জামিল, মনিরুল ইসলাম, ফরাসউদ্দিন, আমাদের ফেয়ারওয়েল হবে 14ই আগস্ট গণভবনে, নতুন গণভবনে। কিন্তু উনি তখন রাষ্ট্রপতি, থাকতে পারেন না, প্রোটোকলে যায় না। তোফায়েল সাহেবকে সেই দায়িত্ব দিয়ে উনি 8টার সময় চলে যাবেন। কিন্তু 13-14 আমাকে হুকুম হয়েছে, তুই কি দেখেছস এই গত কয়েক বছরে? আমি সব বলেছি, কিভাবে আওয়ামী লীগেরা ঝামেলা করছে, কিভাবে জোহা সাহেবকে হত্যা করেছে, কিভাবে, আমি সব কিন্তু বলেছি, কিভাবে মানে মৌলবাদীরা। জোহা সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, আমি তো রাজশাহীতে এই ডিসি তথা অ্যাক্টিং ডিসি ছিলাম। এই স্বাধীনতার 2 দিন আগে সবগুলো লোক মারা ফেলিল, মারায়া পদ্মায় কিন্তু কবর দিয়ে দিল। যখন স্বাধীনতার পরে আমরা যখন গেলাম, জোহা হলে গেলাম, এখন আসছো, আমাদের কি হবে? সম্ভ্রমহীন মহিলারা বলল, আমাদের কি হবে? এরকম এগুলো দেখেছি, এগুলো রিপোর্ট করেছি ওনাকে, এবং বলেছি যে এই যে আপনি সাদাবাহার আদমজির জিএম থাকতো এখানে, এই বাড়ি নিয়ে মন্ত্রী আমলারা কারাকারি, আমি বলছি যে আপনি খুব ভালো করেছেন, ওইটাকে আপনি নারী পুনর্বাসন কেন্দ্র করেছেন, এটা খুব ভালো কাজ করেছেন। তো এই মানে এই যে 14 তারিখ রাত্রিবেলা আমি সবসময় রিসিভ করতাম, আমি সবসময় বিদায় দিতাম। এই রাত্রিবেলা যখন বিদায় দেব 8টার সময়, কালো গাড়ি, খুব মন খারাপ করলেন। ফরাসি আজকে মহিউদ্দিনের কালো গাড়িটা দিল, আমার মনটা খারাপ হয়ে গেল রে, কইয়া চলে গেলেন। চোখ ছলছল করছে কিসের জানে, আর তোফায়েল সাহেবের চোখ মুখ লাল। তো এই শেষ দেখা, এবং আর যে দেখবো না বুঝি নাই, কিন্তু আমাকে মাঝে মাঝেই আমার কাছে আসছে রুহুল কুদ্দুস সাহেব, উনি চলে গেলেন। উনি বললেন, ফরাস অমুকও চলে গেল, নাম বলতে চাই না, অমুকও চলে গেল, এখন আমিও চলে গেলাম। বঙ্গবন্ধুর কাছে তুই একলা থাকলে বাবা, তুমি একলা থাকলে কিছু করতে পারবে না হয়তো, কিন্তু চেষ্টা করবে। অখিল নিয়োগে কেউ নিয়ে আসছিলেন, হাত দেখেন, বলে খালি বঙ্গবন্ধু খালি রক্ত দেখছি, খালি রক্ত দেখছি, কিন্তু কোনো পাত্তা দিলেন না, কোনো আমাদের দিলেন না। উনি যে অফিসটায় বসতেন তার নিচে একটা পাবলিক টয়লেট, কীরকম নিরাপত্তাহীনতা। যে 3 জন নিরাপত্তা প্রধান তারা প্রত্যেকে কিন্তু মৌলবাদী লোক, প্রত্যেকে, এবং প্রত্যেকে কিন্তু তাকে ভিত্তি করেছে। কোনো রকমের যে আমরা বলি ফেইলিওর,
গোয়েন্দা ফেলিওর, আমি বলি গোয়েন্দা পার্টিসিপেশন, তারা পার্টিসিপেশন করেছে ওইটার মধ্যে, বড় দুঃখ। এইরকম বাঙালি বাংলাদেশে হবে না। ওনার সঙ্গে আমি শুধু তুলনা করি নেতাজি সুভাষ বসু, কিন্তু ব্যাসকট আছে। সুভাষ বসু অস্ত্রের মাধ্যমে এবং বিদেশি শক্তির সাহায্যে স্বাধীনতা করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু নিরস্ত্রভাবে সম্পূর্ণ জনসাধারণকে নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। এমন মানুষ আমরা আর পাবো না। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনার কাছ থেকে ইতিহাসের উত্থান পতন নয়, সন্ধিক্ষণের অনেক আবেগঘন স্মৃতিও আমরা জানতে পারলাম। আপনার স্বপ্ন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে এবং এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট, সেই সংকটে সরকারি কী করণীয় সম্পর্কে আপনি বললেন। আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চর্চার পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। চর্চাকে অনেক শুভেচ্ছা। আমি পছন্দ করি চর্চাকে। ভালো থাকবেন। ওকে।